মানুষের বর্তমান তার অতীতকে মুছে ফেলতে পারে, কিন্তু অতীত কি কখনো মানুষকে মুক্তি দেয়? ওয়েল, সিনেমাটার নাম হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সিনেমাটা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি। তো আজ আমরা এই সিনেমার গল্প নিয়ে কথা বলবো, যেখানে বিপ্লব আর ব্যক্তিগত প্রতিশোধের লড়াই একটি বিন্দুতে এসে মেলেছে। গল্পের কেন্দ্রে রয়েছে পারফিডিয়া, একজন সাহসী বিপ্লবী এবং তার দল ফ্রেন্ড 75, যাদের লক্ষ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সেই লড়াইয়ের ময়দানেই দানা বাঁধে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার এক নোংরা খেলা। একদিকে প্রতিশোধের নেশায় এক কর্নেল, অন্যদিকে নিজের পরিচয়ে বদলে ফেলা এক বাবা, যে তার সন্তানকে রক্ষা করতে জীবন বাজি ধরতে প্রস্তুত। আদর্শ যখন ব্যক্তি স্বার্থের কাছে হার মানে এবং বিশ্বাস যখন বদলে যায় বিশ্বাসঘাতকতায়, তখন শুরু হয় এক অসম লড়াই। তাহলে চলুন শুরু করা যাক। হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2025 সালে মুক্তি পাওয়া ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা পারফিডিয়া নামের এক মেয়েকে দেখি, যে ছিল একজন সাহসী বিপ্লবী এবং ফ্রেন্ড 75 নামক দলের একজন সদস্য। তারা ইউএস মেক্সিকো সীমান্তের একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আক্রমণ করার পরিকল্পনা করে এবং তারা তাদের প্ল্যান মাফিক সীমান্তের সেই ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে দুঃসাহসিক আক্রমণ চালায়। তাদের লক্ষ্য ছিল সেখানে বন্দী থাকা অভিবাসীদের মুক্ত করা। পারফিডিয়া তার দলকে দুটো ভাগে ভাগ করে। এক দল পুলিশদের আটকানোর কাজ করে এবং অন্য দল ইমিগ্রেন্টদের মুক্ত করে আনে। এখানে প্যাট নামক এক বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল, যাকে পারফিডিয়া নির্দেশ দেয় একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে সবার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। আসলে প্যাট ও পারফিডিয়া একটা কাপল ছিল, যারা দুজন মিলে আসলে সেই মিশনগুলোকে পরিচালনা করত। তো সেই অভিযানের সময় পারফিডিয়া ভিতরে গিয়ে কর্নেল স্টিফেন লজকে বন্দুকের মুখে বন্দী করে ফেলে এবং সে তাকে সবার সামনে চরমভাবে অপমান করে। ওয়েল, তাদের চলে যাওয়ার সময় লজ তাকে হুমকি দেয় যে এই মুখ সে মনে রাখবে এবং সে আবারও ফিরে আসবে। এরপর আমরা দেখতে পাই পারফিডিয়া ও প্যাটের মধ্যে আবার সেই কেমিস্ট্রি। মানে পারফিডিয়া সব সময় হারেনি, তারা যে কোনো সময় কেমিস্ট্রি ঘটনায় ওস্তাদ ছিল। তবে তারা কিন্তু তাদের লক্ষ্য থেকে পিছিয়ে যায়নি, বরং তারা নিয়মিত বিভিন্ন সরকারি দপ্তরে বিস্ফোরণ ঘটাতে থাকে। কর্নেল লজ পারফিডিয়ার উপরে নজর রাখতে শুরু করে এবং সে তাকে পছন্দ করে ফেলে। তবে সে পারফিডিয়াকে পছন্দ করতে শুরু করলেও যখন সে জানতে পারে সে প্যাটের সাথে রয়েছে, তখন সে প্রচন্ড রেগে যায়। একদিন সে পারফিডিয়াকে একটি বিল্ডিং এ ধরে ফেলে এবং প্রস্তাব দেয় যে সে তাকে ধরবে না যদি সে একটি মোটেলে তার সাথে দেখা করে। ওয়েল, আপনারা তো সবাই জানেন পারফিডিয়ার সম্পর্কে। তার কাছে তার দল সবকিছুর আগে এবং সে সেখানে ট্রাই করে। সেখানে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয়। তারপর কেটে যায় বেশ কিছুটা সময় এবং কিছুদিন পর পারফিডিয়া অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে দেয়। প্যাট তার মেয়ের প্রতি খুবই মনোযোগী হয়ে ওঠে, কিন্তু পারফিডিয়া নিজেকে একজন মা হিসাবে নয়, বরং একজন বিপ্লবী হিসাবে দেখতে চেয়েছিল। তাই সে প্যাট ও তার মেয়েকে ফেলে নিজের লক্ষ্যের পথে চলে যায়। প্যাট এখন একা একাই মেয়েকে বড় করতে থাকে। একদিন সুপার মার্কেটে লজের সাথে প্যাটের দেখা হয়ে যায় এবং লজ তাকে প্যাটের মেয়ের ব্যাপারে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে। মানে তার মেয়ের নাম কি, কবে তার মেয়ে জন্ম নিয়েছে, এই সব কিছু। তবে প্যাট বুঝতে পারে না যে এই লোক তার মেয়ের সম্পর্কে এত কিছু কি কারণে জিজ্ঞেস করছে। ওয়েল, অন্যদিকে পারফিডিয়া তার দল নিয়ে একটি ব্যাংক ডাকাতি করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সে একজন গার্ডকে গুলি করে সেখানে মেরেও ফেলে। ফলে সেই স্থানের সকল পুলিশ তার পেছনে পড়ে যায় এবং পালাতে গিয়ে সে চরমভাবে আহত হয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়। হাসপাতালে লজ তার সাথে দেখা করতে আসে এবং বলে যে সে যদি তার দলের সবার নাম বলে দেয় তবে তাকে মুক্তি দেওয়া হবে। তবে এছাড়াও তো তার পারফিডিয়ার প্রতি অন্যরকম একটা ইমোশন কাজ করে, যেটা তো আমরা সবাই জানি। ওয়েল, পারফিডিয়া সেই কাজটাই করে ফেলে। পারফিডিয়া নিজের সুরক্ষার জন্য সবার নাম বলে দেয় এবং যার ফলে তাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পরে সে বুঝতে পারে তাকে সেফ থাকতে হলে পালাতে হবে এবং পারফিডিয়া অবশেষে মেক্সিকোতে পালিয়ে যায়। তবে পারফিডিয়ার তথ্য অনুযায়ী সেই বিদ্রোহী গোষ্ঠী ফ্রেন্ড 75 এর সকল সদস্যদের একে একে কর্নেল অ্যারেস্ট করে নেয় এবং সেই সময় প্যাটের কাছেও কিছু করার ছিল না, সেও তার মেয়েকে নিয়ে গা ঢাকা দেয়। ওয়েল, তারপর বহু সময় পার হয়ে যায়। সময় গড়িয়ে এখন প্রায় 16 বছর হয়ে গিয়েছে। প্যাট নিজের নাম বদলে বব ফার্গুসন রাখে এবং তার মেয়ে ভিলাকে নিয়ে লুকিয়ে রাখে। ভিলা এখন বড় হয়ে গেছে, সে এখন ক্যারাটে শিখছে এবং তার ক্যারাটে গুরু হলো সার্জিও।
অন্যদিকে লজ এখন ক্রিসমাস অ্যাডভেঞ্চার ক্লাব নামক একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী দলের সাথে যুক্ত হয়ে গেছে। তবে এখন তারা লজকে সন্দেহ করতে থাকে, কারণ সে অতীতে কালো মেয়েদের পছন্দ করত। অন্যদিকে লজ তাদের দলের এক সদস্য যে প্যাটকে সাহায্য করেছিল সেই হাওয়ার্ডকে টর্চার করে প্যাট ও তার মেয়ের অবস্থানটা জেনে নেয়। লজ তার পুরো দল নিয়ে শহরে চলে আসে তাদেরকে ধরার জন্য। এদিকে ভিলা যখন স্কুলে যায় তার কাছে একটি সিগন্যাল ডিভাইস বেজে ওঠে, যা তার বাবা তাকে দিয়েছিল। আসলে কর্নেল মিলিটারি দল নিয়ে ততক্ষণে তার কাছাকাছি চলে এসেছে। সেখানে ডিয়েন্দ্রা নামের এক নারী ভিলাকে সাহায্য করে এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে চলে যায়। অন্যদিকে প্যাট বুঝতে পারে যে লজ তাকে খুঁজতে আসছে। সে তার পুরনো দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সে কোনো সাহায্য পায় না। সে লজের হাত থেকে বাঁচতে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত প্যাট তার বন্ধু সার্জিওর কাছে আশ্রয় নেয় এবং সেখান থেকে সে ভিলাকে উদ্ধারের পরিকল্পনা করতে থাকে। সার্জিও সবাইকে বলে যে এখান থেকে সবাইকে বেরোতে হবে। এর মধ্যেই প্যাট তার ফোন চার্জ দিয়ে সোজা ফ্রেন্ড 75-এ কল দিয়ে দেয়, কিন্তু তারা বারবার ওই একটা কথাই জিজ্ঞেস করে যে কোডটা কি। প্যাট প্রচন্ড উত্তেজিত হয়ে সে তখন তাদের গালাগালি করতে থাকে এবং সে তাদেরকে বলে যে তোমাদের সিনিয়রদের সাথে আমি কথা বলবো। সিনিয়রের সাথে কথা হওয়ার পর সে প্যাটকে চিনে ফেলে এবং পাশে থাকা লোকটিকে নির্দেশ দেয় যে প্যাটকে সেই লোকেশনটি বলে দিতে। প্যাটের কাছে এখন লোকেশন আছে, কিন্তু সেটি ছিল অনেকটাই দূরে। এরই মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তারা একটি টানেলের সামনে গিয়ে পৌঁছায়, যাতে অভিবাসীরা সেখান দিয়ে পালাতে পারে। সার্জিও প্যাটের কাছে গিয়ে তাকে একটি বন্দুক দেয় এবং বলে যে তার ছাত্র প্যাটকে বাইরে ছেড়ে দিয়ে আসবে। প্যাট তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে পুলিশ সার্জিওর ছাত্রদের গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছে। তখন ভিলার এক বন্ধু পুলিশকে জানিয়ে দেয় যে ভিলার কাছে একটি ফোন রয়েছে। যেহেতু তার কাছে কোনো ফোন ছিল না সেটা তো তার বাবা জানতো, তবে সে যে একটা লুকিয়ে লুকিয়ে মোবাইল ব্যবহার করতো সেটা কিন্তু তার বাবা জানতো না। অবশ্যই তার কাছে একটা ট্র্যাকিং ডিভাইস ছিল যেটা তার বাবার কাছেও রয়েছে। তবে ব্যাপারটা হলো প্যাট এই সম্পর্কে আসলে কিছু জানতো না এবং সেই মেয়েটা ভিলার নাম্বারটিও দিয়ে দেয়। পুলিশের ফোন পেয়েই ভিলার মোবাইল ফোন বেজে ওঠে, যেটা দেখে ডিয়েন্ড্রা রেগে যায় এবং সে ভিলাকে বলে যে সে আগে কেন বলেনি যে তার কাছে একটা ফোন রয়েছে। সে ফোনটিকে রাস্তা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু লজ ততক্ষণে লাস্ট লোকেশন পেয়ে গেছে। প্যাট সার্জিওর ছাত্রদের সাথে পালাচ্ছিল। ছাত্ররা এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিচ্ছিল, কিন্তু প্যাট এক জায়গায় লাফ দিতে গিয়ে একটি গাছের উপরে পড়ে যায়। সে মাটিতে পড়ে দৌড়াতে থাকলে পুলিশ তাকে ট্রেজার দিয়ে অজ্ঞান করে দেয়, কারণ তারা তাকে একজন বিক্ষোভকারী মনে করেছিল। এই খবর সার্জিওর কাছে গিয়ে পৌঁছায়। অন্যদিকে ভিলা সিস্টার ওয়েভার্স নামক একটি জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানকার প্রধান রোশেল ভিলাকে বলে যে তার মা সবাইকে ধোঁকা দিয়েছিল এবং সে একজন প্রতারক ছিল, তাই ভিলার উপরে নজর রাখতে হবে যাতে সেও তার মায়ের মতো ধোঁকা না দিতে পারে। আসলে আমরা জানতে পারি যে সেখানে থাকা প্রত্যেকটি নান সেই ফ্রেন্ড 75-এর সদস্য ছিল। এরপর আমরা টিম নামক এক ব্যক্তিকে দেখি, যাকে একটি ইমার্জেন্সি মিটিং এ ডাকা হয়েছে। তারা সবাই ক্রিসমাস অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য। সেখানে লজ সম্পর্কে কথা হয়। তারা খবর পায় যে লজের একটি মেয়ে আছে এবং সেই মেয়েটি একজন কৃষ্ণাঙ্গ নারীর অর্থাৎ পারফিডিয়ার গর্ভে জন্মেছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এই দলটির কাছে এটি একটি বড় অপরাধ। টিম জানতে চায় লজ এখন কোথায়। তারা জানায় যে লজ শহরে দাঙ্গা বাঁধাচ্ছে এবং সে নিজের মেয়েকে খুঁজছে, যাতে সংগঠনের কেউ জানার আগেই সেই মেয়েকে মেরে সব প্রমাণ মিটিয়ে দিতে পারে। কিন্তু সেই সংগঠন লজকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং টিমকে লজকে হত্যা করার দায়িত্ব দিয়ে দেয় এবং টিম তখন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশ হেফাজতে থাকা প্যাট নেশাগ্রস্তদের মতো অভিনয় করে। একজন নার্স এসে তাকে আসল নামে ডাকে এবং ইনসুলিন ইনজেকশনের কথা বলে। প্যাট বুঝতে পারে সে তাকে সাহায্য করছে। আসলে সেও এই রেভলিউশনের একজন সদস্য ছিল। নার্স তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হাত কড়া খুলিয়ে দেয় এবং পালানোর রাস্তা দেখিয়ে দেয়। অন্যদিকে লজ সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ভিলার ফোনটি পাওয়া গিয়েছিল। সেখানে সে একটি ফার্মের খোঁজ পায় যেখানে শুধু নানরা থাকে। লজের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হয় এবং সে দলবল নিয়ে সেখানে গিয়ে সব নানদের বন্দি করে ফেলে। ভিলাকে লজের সামনে নিয়ে আসা হয়। লজ ডিএনএ টেস্টের মেশিন বের করে ভিলা ও নিজের স্যাম্পল নেয়। সে ভিলাকে বলে যে যদি সে তার মেয়ে না হয় তবে সে মুক্তি পাবে, কিন্তু যদি সে তার মেয়ে হয় তবে সমস্যা রয়েছে। ভিলা তাকে বলে যে রেজাল্ট যাই হোক লজ তার বাবা হতে পারে না। শেষ পর্যন্ত রেজাল্টে দেখা যায় লজ আসলেই ভিলার আসল বাবা।
অন্যদিকে দেখা যায় যে প্যাট একটি গাড়ি চুরি করেছে এবং সেই হিলের দিকে রওনা হয়ে যায়। সেখানে প্যাট পৌঁছানোর পর সে দেখতে পায় লজ ভিলাকে গাড়িতে তুলছে। প্যাট নিশানা লাগানোর চেষ্টা করলেও তার লক্ষ্য ভ্রষ্ট হয়। লজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লজ গাড়ি নিয়ে বাউন্টি হান্টারের কাছে যায় এবং ভিলাকে মেরে ফেলতে বলে, কিন্তু আবন্তি শিশুদের মারে না। তখন লজ রেগে গিয়ে বলে যে পাশে একটি মিলিশিয়া গ্রুপ রয়েছে, তাদের কাছে ভিলাকে দিয়ে আসতে। আবন্তি রাজি হয়ে যায় এবং ভিলাকে নিয়ে সে সেখান থেকে রওনা হয়ে যায়। অন্যদিকে প্যাট লজের গাড়ি পিছু নিচ্ছিল। এরই মধ্যে টিমের গাড়ি লজের গাড়ি পাশে আসে এবং টিম লজের উপরে গুলি চালায়, যার ফলে লজের গাড়ি নিচে পড়ে যায়। টিম চেক করে চলে যায় যে লজ মরেছে কিনা। অন্যদিকে অবন্তি ভিলাকে মিলিশিয়া গ্রুপের কাছে দিয়ে যায়, কিন্তু তার মনে মায়া হয়। সে সিদ্ধান্ত নেয় ভিলাকে সে মরতে দেবে না। সে তার বন্দুক বের করে সবাইকে মারতে শুরু করে এবং ভিলার হাতের বাঁধন খুলে দেয়। ভিলা পালিয়ে গিয়ে একটি গাড়িতে বসে পড়ে, কিন্তু সেই চাবিটি অবন্তির কাছে ছিল। সে ঘরে গিয়ে দেখতে পায় যে অবন্তি সহ সেখানে সবাই মারা গেছে। সে অবন্তির পকেট থেকে চাবিটি নিয়ে গাড়ি চালিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। পথে টিম ভিলার গাড়ি থামানোর চেষ্টা করে। অবশ্যই সেখানে তাদের দুইজনকেই তো মারার কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে। তবে এক পর্যায়ে ভিলা গাড়ি থামিয়ে লুকিয়ে থাকে এবং ভিলার গাড়িকে দেখতে না পেয়ে সে অ্যাক্সিডেন্ট করে বসে। গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ভিলা টিমকে গুলি করে মেরে ফেলে। প্যাট সেখানে পৌঁছে ভিলাকে খুঁজতে থাকে। ভিলা খুবই ভয় পেয়েছিল এবং প্যাটকে কোড জিজ্ঞাসা করতে থাকে। আসলে সে কাউকেই এখন আর বিশ্বাস করতে পারছিল না। প্যাট কোনো মতে তার কোডটি বলে এবং তাকে জড়িয়ে ধরে এবং সে তাকে বলে যে সেই তার বাবা। ভিলা জানতে পারে যে প্যাট তার আসল বাবা নয়। এরপর দেখা যায় লজ আসলে মরেনি, রক্তাক্ত অবস্থায় সে হাসপাতালে পৌঁছেছে এবং কয়েক মাস পর সুস্থ হয়ে ক্রিসমাস অ্যাডভেঞ্চার ক্লাবে ফিরে আসে। সেখানে তাকে পারফিডিয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। লজ বানিয়ে বলে যে পারফিডিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং একটি বাচ্চা চেয়েছিল যে তার মতো শক্তিশালী হবে। তারা লজকে ক্ষমা করে দেয় এবং তাকে সংগঠনের পার্মানেন্ট মেম্বার হিসেবে ঘোষণা করে। তার জন্য একটি অফিস দেওয়া হয়। লজ অবশেষে তার অফিসে গিয়ে বসে। সে তখন খুবই খুশিটা এতই যে সে তখন টেবিলে পায়ের উপরে পা তুলে বসে থাকে। তবে সে দেখতে পায় সিলিং দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। লজ তখন সবকিছু বুঝে যায়, তবে তখন বড্ড দেরি হয়ে গেছে। সেই বিষাক্ত গ্যাস বের হওয়ার কারণে লজ সেখানেই মারা যায়। সংগঠনটি আসলে লজের উপরে সন্দেহ দূর করতে পারেনি এবং তাকে মেরে ফেলার পরিকল্পনা অনেক আগেই করে রেখেছিল। গল্পর শেষে প্যাট ভিলাকে একটি চিঠি দেয় যা তার মা পারফিডিয়া পাঠিয়েছিল। প্যাট মনে করে এখন পারফেক্ট সময় এসেছে এই চিঠিটা পড়ার। চিঠিতে পারফিডিয়া তার মেয়েকে সময় না দিতে পারার জন্য ক্ষমা চায় এবং সে জানায় যে সে তখন পৃথিবীর বদলানোর চেষ্টা করছিল যখন সে তার মেয়ের সাথে সময় কাটানোর কথা ছিল। সে কথা দেয় যে শীঘ্রই তাদের সাথে আবারও দেখা হবে। চিঠিটি পড়ে ভিলা প্যাটকে জড়িয়ে ধরে এবং তারা নতুন জীবনের পথে পা বাড়িয়ে দেয়। এই সিনেমাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। লিওনার্দো ডিক্যাপ্রিওর এই সিনেমাটা এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।